আগামী সপ্তাহে আসতে পারে এনসিপি, এবি পার্টি সহ কয়েকটি দলের নতুন জোটের ঘোষণা। বড় দলের বিকল্প গড়তে চান নেতারা। একসাথে ইলেকশন করার একটা প্ল্যান আমাদের আছে, কিন্তু সেখানে সিট প্রাধান্য পাবে না, সেখানে পাবে অঙ্গীকারটা বাস্তবায়নের বিষয়টাকে আমরা প্রাধান্য দেব। জোট হলে এই জোট যা কিছু করবে একসাথেই মানে সামনের দিনগুলোতে একসাথেই মুভ করবে। নির্বাচন ঘিরে 64 জেলায় এসপি পদায়নের প্রজ্ঞাপন, ওসিদের নিয়োগ হবে লটারিতে। ভোটের প্রস্তুতি নিয়ে বিজেপির মহড়া দেখলেন সিএসি। আমরা এই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং সচেতন। যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব। জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও ওইরকম করতে কারে করে দিব, লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা সে করছে। কিছু বের করতে পারি নাই, নিজের জীবনটা নিয়ে শুধু বের হইছে। আমার কিচ্ছু নাই, আমি একদম নিঃস্ব হয়ে গেছি। আমার ফ্যামিলি সহ বর্তমানে আমার 20 জন লোক, আমি প্যাকেট পাইছি। পুড়ে যাওয়া করাইল বস্তিতে দিশেহারা জীবন, ফায়ার সার্ভিসের তড়িৎ তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে বাঁচল পিজি হাসপাতাল। রংপুর 2 আসনে মনোনয়ন নিয়ে বিএনপির দুপক্ষের বিরোধ তুঙ্গে। টাঙ্গাইলের সখীপুরে দলীয় কোন্দলের জেরে নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক। জনসংখ্যা বিবেচনায় এখন বিশ্বের 2 নম্বর মেগাসিটি ঢাকা। 50 সালেই দখলে নেবে শীর্ষস্থান। রাজধানী কেন্দ্রিক অর্থনীতি আর জলবায়ু পরিবর্তন কারণ বলছে জাতিসংঘ। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত সংবাদ জানাবো। এনসিপি, এবি পার্টি সহ কয়েকটি দলের সমন্বয়ে এক সপ্তাহের মধ্যে আসছে নতুন জোটের ঘোষণা। সম্ভাব্য নতুন এই জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারা বলছেন, কোনো বড় দলের উপর নির্ভর করে রাজনীতি শুরু করতে চান না তারা। তবে বিএনপি ও জামায়াতের সাথে আসন সমঝোতার আলোচনার কথা অস্বীকার করেনি তারা। জানিয়েছে নির্বাচনী সমঝোতা হলেও জোটের পরিচয়ে 300 আসনেই ভোটে অংশ নিতে চান তারা। লাভলি উইথ রিপোর্ট। বিএনপি জামায়াত ইসলামীর বলয়ের বাইরে আলাদা জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বেশ আগে থেকেই। এনসিপি গণ অধিকার পরিষদের সাথে একীভূত হওয়ার আলোচনায় কিছুদূর এগোনোর পর ভেস্তে যায়। এরপর জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আপ বাংলাদেশকে নিয়ে নতুন রাজনৈতিক জোট গঠনের আলোচনা শুরু হয়। এই জোটে যুক্ত করতে দর কষাকষি চলছে গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চে থাকা কয়েকটি দলের সাথে। সম্ভাব্য নতুন এই জোটের নাম হতে পারে জুলাই জোট, গণতান্ত্রিক সংস্কার জোট বা তৃতীয় ধারার সমমনা জোট। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, ধর্মীয় ফ্যাসিবাদ ও চাঁদাবাজ বিরোধী অবস্থান নতুন জোটের লক্ষ্য। শরিক নেতারা জানান, জোট গঠনের পাশাপাশি বড় 2 দলের সাথে নির্বাচনী সমঝোতায় আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা। একসাথে ইলেকশন করার একটা প্ল্যান আমাদের আছে, কিন্তু সেখানে সিট প্রাধান্য পাবে না, সেখানে পাবে অঙ্গীকারটা বাস্তবায়নের বিষয়টাকে আমরা প্রাধান্য দেব। পুরানো দলগুলোর মধ্যে যদি কোনো সম্ভাবনাময় প্রার্থী থাকে যে হয়তো ভালো, আমরা হয়তো মনে করছি যে উনি আমাদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, এরকম কাউকে আমরা সমর্থন দিতে পারি। প্রত্যেকটা দলের প্রবণতা এবং মতাদর্শিক অবস্থান জানি, এই ডিফারেন্সটাও আমরা কাটিয়ে উঠে একসাথেই যাবে। জোট হলে এই জোট যা কিছু করবে একসাথেই মানে সামনের দিনগুলোতে একসাথেই মুভ করবে। মানে আমাদের নীতি এবং আমাদের রাজনীতির সাথে একটা বৃহত্তর যদি কমিটমেন্ট কারোর সাথে না হয়, তাহলে তার সাথে যেমন সামনের সংসদ যারা সরকার গঠন করবে, যেহেতু এই জোট যদি যাকে সমর্থন দেবে তারা বা যাদের সাথে যাবে তাদের সরকার গঠন করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ফলে তারা সংস্কারের ক্ষেত্রে কোনো ধরনের ছলচাতুরি যেন না থাকে। জোটের পক্ষ থেকে সমঝোতার ভিত্তিতে 300 আসনে প্রার্থী দিবে দলগুলো। বড় কোনো দলের সাথে আসন সমঝোতা হলেও নির্বাচনের মাঠে লড়বে জোট নিয়েই। তবে এই জোটের সব দল নির্বাচন কমিশনে নিবন্ধিত নয়। সেক্ষেত্রে প্রশ্ন, কোন প্রতীকে নির্বাচন করবে তারা। এই বিষয়ে এখনো ডিটেইলস আলাপ হয়নি। আমরা এটা দলীয়ভাবে সিদ্ধান্ত নিব। তা আমাদের দলীয় ফোরামে আমরা আলোচনাটা তুলে রাখছি। আপাতত চিন্তা যে স্বতন্ত্র একটা জায়গা তৈরি করা। গণভোট হবে, কিন্তু পরবর্তী সরকার যেন সংসদে দোহাই দিয়ে এইগুলোকে বাতিল করতে না পারে, সেই জন্য একটা অ্যালার্ট থাকা। এবং এইটা যদি আলোচনাটা ফলপ্রসূ হয় তাহলে এটা নির্বাচন কেন্দ্রিক জোট সমঝোতা এরকম কিছু হতে পারে। যে যার প্রতীক নিয়ে নির্বাচন করবে, বাকিরা সেখানে সাপোর্ট দেবে। আবার এমনও হতে পারে যে নির্বাচনের আগে মার্চ হয়ে একটা প্রতীকে সবাই নির্বাচন করতে পারে। এটা নির্বাচনী আইন, আমাদের দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দলের নীতি চিন্তার উপর নির্ভর করে এটা আমরা সিদ্ধান্ত নেব।
নেতারা বলেন, নতুন করে ফ্যাসিবাদ যেন আবারও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এজন্য চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে ভূমিকা রাখবে এই জোট। সংসদ এবং রাজপথ দুটাকে মিলিয়েই আমরা এই দাবিটা আদায় করার চেষ্টা করব। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। 3 ক্যাটাগরিতে লটারির মাধ্যমে এসপি নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার এই সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 64 জেলার মধ্যে 18টিতে নতুন এসপি, বাকিরা বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন। পুলিশ সুপারদের মতো ওসিদেরও লটারির মাধ্যমে শিগগিরই বিভিন্ন জেলায় পদায়ন করা হবে বলেও জানান জাহাঙ্গীর আলম। উপদেষ্টা আরও বলেন, সার নিয়ে নীতিমালা হচ্ছে, সেখানে রাজনৈতিকভাবে ডিলার নিয়োগের কোনো সুযোগ থাকবে না। গ্যাসের দাম বাড়লেও সারের দাম আর বাড়বে না বলে আশ্বাস দেন তিনি। পেঁয়াজ সংকট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, নতুন পেঁয়াজ আসছে, দাম বাড়ার আর সম্ভাবনা নেই। জানান, ব্যবসায়ীরা আমদানি করতে চাইলেও কৃষকের স্বার্থে আমদানির অনুমতি দেওয়া হয়নি। যেইভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি, এই ক্রাইটেরিয়া নির্ধারণ করছি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে এবং ওই জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও ওইরকম করছি, কারে করে দিব। 64 থেকে আমরা 15 আর 3 18 জন আমরা উঠে আনছি। 18 জনের জায়গায় আমরা নতুন জন দিছি, আর যারা পুরানো ছিল ওখানে তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা ছেড়ে পড়ছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিহত করে জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে বিজিবির নির্বাচনী মহড়া পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিজিবি সদস্যদের নিরাপত্তা মহড়া, যেখানে উঠে আসে ভোট কেন্দ্রের সহিংসতা থেকে উত্তরণের কার্যক্রম। বিজিবি সদর দপ্তরে আয়োজিত সংস্থাটির নির্বাচনী মহড়া পরিদর্শন শেষে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, কেউ যদি নির্বাচন প্রতিহতের চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং সচেতন, যাদের শান্তি শৃঙ্খলা যাতে রক্ষা করেই আমরা যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারি। আর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব। তিনি বলেন, ভোট কেন্দ্রগুলো রেড, ইয়েলো ও গ্রিন জোনে চিহ্নিত করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে আলাদা ব্যবস্থা। সব কেন্দ্রে আর্মি দাবি করছে এরকম। দেখেন, পুলিশ আমরা ধরেন 2 জন পুলিশ দিতে পারি, 3 জন আনসার দিতে পারি। আর্মি 1 জন 2 জন এরকম দেওয়া যায় না। আর্মি তো তাদের একটা কন্টিনজেন্ট হিসেবে তারা মুভ করে। জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। ঝুঁকিপূর্ণ একটা ফোকাস তো থাকবেই। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। করাইল বস্তিতে আগুনে গৃহহীন প্রায় 1,500 পরিবার দিন কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে এলেও সকাল থেকে আবাসস্থলে ফিরতে শুরু করে পরিবারগুলো। যদিও ঘর বলতে অবশিষ্ট নেই কিছুই, ফলে সবকিছু হারিয়ে মানবেতর জীবনযাপন করছে বহু মানুষ। খাবার পানীয় সংকটে বিভিন্ন সংস্থা পাশে দাঁড়ালেও ধ্বংসস্তূপ সরিয়ে আবারও ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা চান তারা। ভোরের আলো ফুটতেই দৃশ্যপটে হাজির আগুনে পোড়া কঙ্কালসার করাইল বস্তি। ধ্বংসস্তূপে পরিণত আবাসস্থলে ফিরতে শুরু করেন বাসিন্দারা। দীর্ঘ 4 বছর ধরে করাইলেই চা দোকান করে সংসার চলছিল মাইনুদ্দিনের, কিন্তু অগ্নিঝড়ে সবকিছুই যেন ওলটপালট হয়ে গেছে তার। এখন পথে বসার উপক্রম। মোটামুটি 1 থেকে 1.5 লক্ষ টাকার মালামাল ছিল দোকানে আর বাসা বাড়ি মিলে এসে। এরপরে যাবতীয় কাপড় চোপড় ছিলই, এখন আমি কিছুই বাইর কথাই নাই। কালকের থেকে এই পর্যন্ত এই পোশাকেই আছি, এখনো পর্যন্ত নাস্তা পানি ঠিক মতো হয় নাই। মাইনুদ্দিনের পাশের বাসায় থাকতেন খাদিজা বেগম। বসতঘর আর মূল্যবান জিনিসপত্র সবকিছু হারিয়ে নিঃস্ব তিনিও, কিন্তু সরকারি সাহায্য না পাওয়ায় ক্ষোভ জানান তিনি। কিন্তু আমরা উত্তম একটা জামা কাপড়, একটা হান্ডি ফাইলা নয়, একটা কিছু আমরা অসহযোগিতা হারাম পাই না। এ খাতা বালি সারা রয়েছি, ওই বাসা দিয়েছি 3টা আং বাসায় এনে একটা হারাম দেয় না।
মঙ্গলবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে পথে বসে গেছেন প্রায় ১৫০০ পরিবার। খোলা আকাশের নিচে রাত কাটালেও দিনের আলোয় পড়েছেন খাবার, শীতবস্ত্র সহ বিভিন্ন সংকটে। যদিও বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্থার পক্ষ থেকে দেয়া হচ্ছে খাবার ও পানীয়, কিন্তু তা চাহিদার তুলনায় অপ্রতুল বলছেন ভুক্তভোগীরা। আমার কিচ্ছু নাই, আমি একদম নিঃস্ব হয়ে গেছি। আমার ঘরে জিনিসপাতি যা কিছু আছে সব শেষ। খাওয়ার কি আর গলা দিয়ে নামে এই পরিস্থিতির ভিতরে, যে খারাপ পরিস্থিতিটা হইলো, অনেক বিপদ আছে, অনেক কষ্টে জিনিস করছিলাম, সব শেষ। কালকে একটা শীত গেছে, কম্বল নাই, কিছু না, একটা বালিশ নাই, কম্বল নাই, এইসব আমরা অনেক কষ্টে আছি। আমার ফ্যামিলি সহ বর্তমানে আমার 20 জন লোক, আমি প্যাকেট পেয়েছি। বিভিন্ন মানুষ দেখলাম, ঘুরে ঘুরে জিজ্ঞেস করলাম, তারা রাত থেকে এখনো অনাহারে আছে, তারা কিছু খেতে পারেনি। বিভিন্ন প্রতিষ্ঠানের ছোটখাটো সাহায্যের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও বস্তিবাসীর সুরক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ চায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। করাইল বস্তিতে রয়েছেন আমাদের সহকর্মী হাসিবুল করিম, যাচ্ছি তার কাছে। আগুনে ক্ষতিগ্রস্তরা কি সহায়তা পাচ্ছেন এবং দুপুরের খাবারের তো সময় হলো, তাদের খাবার দেওয়া হয়েছে কিনা, ঘর নির্মাণের প্রশাসনের পক্ষ থেকে কি কোনো সহায়তা দেওয়া হয়েছে? মারফি, আপনি জানেন যে গতকাল রাতে কিন্তু একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই করাইল বস্তিতে, এবং এখন কিন্তু আমি যদি একটু আপনাকে দেখাই যে একদম কিন্তু পুরো করাইল বস্তির প্রায় ১৫০০ ঘরবাড়ি কিন্তু আগুনে পুড়ে গিয়েছে, এবং পাশাপাশি এই ১৫০০ পরিবার বা ১,৫০০ যে পরিবার, তারাও কিন্তু নিঃস্ব হয়ে গেছে। তাদের কিন্তু এখন খোলা আকাশের নিচে ঠাঁই নেওয়া ছাড়া আসলে কোনো উপায়ই নেই। আপনি যেমনটি বলছিলেন যে খাবারের যে ব্যবস্থার কথা, অনেক সরকারি বেসরকারি সংস্থা এখানে খাবার দিতে এসেছে, তারা চেষ্টা করছেন যারা ক্ষতিগ্রস্ত মানুষ আছে তাদের সবাইকেই খাবারের ব্যবস্থা করার, কিন্তু এখন পর্যন্ত আসলে সবাই আসলে খাবার পাচ্ছে কিনা সেটি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তবে আমি যদি বলতে চাই যে ক্ষয়ক্ষতির যে পরিমাণ, আসলে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তারা তাদের কিছু বাড়ির লোহার আসবাবপত্র বা লোহার জিনিস ছাড়া কিন্তু তারা কোনো কিছুই আসলে সংগ্রহ করতে পারেনি। সারা রাত কিন্তু তারা এই আগুনের লেলিহান শিখায় তাদের যে বসত বাড়িটি রয়েছে সেটি তো পুড়ে গিয়েছেই। তারা যখন রাত গড়ানোর পর যখন দিনে ভোরের আলো ফুটতে থাকে, তখন আসলে এই আগুনের লেলিহান শিখায় যে পুরো বস্তিটি আসলে পুড়ে গিয়েছে, তার যে ভয়াবহতা, তার যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু আসলে লক্ষ্য করতে তারা দেখতে পেয়েছে, এবং তারা আসলে তাদের কোনো কিছুই আসলে নিয়ে যেতে পারেনি। তারা মূলত সর্বস্ব হারিয়েছেই বলা চলে। তবে এখন পর্যন্ত এই আগুনে কিন্তু কোনো মানুষের হতাহতের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তবে আমি যদি একটু বলি যে আগুনের ঘটনায় কি পরিমাণ আসলে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনও নিশ্চিত করে বলতে পারছে না ফায়ার সার্ভিস। তবে প্রায় ১,৫০০ থেকে ২,০০০ ঘর যে আসলে পড়েছে সেটি কিন্তু ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। মারফি। বিজয়, আপনাকে ধন্যবাদ। এদিকে সকালে বড় ধরনের আগুনের ঘটনা থেকে রক্ষা পেয়েছে রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, পিজি হাসপাতাল। হাসপাতালের এ ব্লকের ৩য় তলায় আগুন লাগে। বেলা ১১টা ১৪ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় ১১টা ৩২ আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানতে পারেনি ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানায়, হঠাৎ করে শাহবাগের ফুট ওভার ব্রিজের পাশ থেকে হাসপাতালের ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে কেবিনে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসনের। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণের কারণে সোমবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ৭৯ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন নানা রোগে আক্রান্ত। চিকিৎসকরা জানান, তিনি নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এবং তার হৃদযন্ত্র ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। নিয়মিত নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এখন খালেদা জিয়ার চিকিৎসা চলছে। সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন তিনি।
দেশের সম্পদ চুরি করে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এর প্রমাণ অগ্রণী ব্যাংকের ভল্টে তার কোটি কোটি টাকার স্বর্ণের সন্ধান। চৌর্যবৃত্তির প্রবণতা ছিল বলেই দেশ ছেড়ে পালাতে হয়েছে। এসব মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মহিলা দল আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে এমন মন্তব্য করেন তিনি। দেশের এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে অন্তর্বর্তী সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করবে বলে আশা করেন রিজভী। বলেন, নানা রোগ শোক নির্যাতনের মুখেও দেশ ছেড়ে যাননি বিএনপি চেয়ারপারসন। কৃত্রিমভাবে শেখ হাসিনা সরকার খালেদা জিয়ার অসুস্থতাকে স্বাভাবিক দেখাতে চেয়েছে, কিন্তু তার মনোবল নেতাকর্মীদের সাহসী করে তুলেছে। সে কারণেই জনগণ জাতির নেতৃত্বে খালেদা জিয়াকে দেখতে চায়। অগ্রণী ব্যাংকের ভোল্টে 832 ভরি সোনা শেখ হাসিনা 2টি ভোল্টে। কত বড় চোর হতে পারে সে? ও পালাবে না কেন? ও তো যাবে যে চোর। দেশনেত্রী বেগম জিয়া তিনি তো পালাবেন। রংপুর 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে সন্ত্রাসী আখ্যায়িত করে মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের সমর্থকরা। করেছেন মশাল মিছিল এবং সংবাদ সম্মেলন। পরবর্তীতে এসব বিষয় নিয়ে পাল্টা বক্তব্য দেন মনোনয়নপ্রাপ্ত মোহাম্মদ আলী সরকার। এ নিয়ে তোলপাড় চলছে আসনটিতে। যারা বলে তাদের মুখে থুথু দেন না কেন? ও তো আমার কর্মী ছিল। আহ্বান করবে এইটুকু, যতটুকু ভুল করছে করুক, কাজ ধরি তবা করি, বিএনপির সাথে থাকো, আমাকে ওরা ভোট দেন। রংপুর 2 বদরগঞ্জ তারাগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সরকারের এই মন্তব্য নিয়ে তোলপাড় চলছে। তার বিরুদ্ধে উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী আজিজুল হক সমর্থকরা মনোনয়ন বাতিল চাওয়ার প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন। এরপর থেকে উত্তাল বদরগঞ্জ। মোহাম্মদ আলীর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসনেরও অভিযোগ তুলেছেন আজিজুল হক সমর্থকরা। আওয়ামী লীগের সঙ্গে তার একটা কানেক্টিভিটি ছিল এবং আছে, এটা মানে ওপেন সিক্রেট। আমরা দল করলাম, আমরা দলের নিবেদিত লোক, আজকে আমাদের কান ধরতে বলে, এটা কোন কথা? কুরুচি বক্তব্য প্রতিবাদে আমরা সবাই তার মনোনয়ন বাতিল এবং তার পরিবর্তে এখানে যাকে যোগ্য মনে করে তাকে নমিনেশন দেওয়া হোক। এদিকে মোহাম্মদ আলীর পক্ষে অবস্থান নিয়েছেন উপজেলা ও পৌর বিএনপির একাংশ। তাদের দাবি, জামায়াতের এজেন্ট হিসেবে তারা ধানের শীষকে হারাতেই প্রার্থী নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন। যদি তারা দল করে, যদি হাইকমান্ডকে বিশ্বাস করে, অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নেয়, তাহলে তাদেরকে দলের বাইরে যেতে পারবে না। উনি হচ্ছে বদরগঞ্জ তারাগঞ্জের রাজনৈতিক অভিভাবক, যেখানে বসে থেকে আজকে যারা আন্দোলন সংগ্রাম করছে তারাও তাদের আইডেন্টিটি তৈরি করেছে। যিনি আজকে বিশৃঙ্খলা করতেছেন তিনি পৌর বিএনপি আহ্বায়ক ছিলেন। আজকে ভাড়া করা জামাতের লোকজন নিয়ে এসে বিএনপি বানায় মিছিল মিটিং করা হচ্ছে, শুধুমাত্র এই সিটটি যাতে বিএনপি না পায়, জামাতের সঙ্গে যোগসাজশে এটি করা হচ্ছে। এর আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে মোহাম্মদ আলীর বক্তব্যকে দলীয় শিষ্টাচার বহির্ভূত দাবি করে মনোনয়ন বাতিল ও দল থেকে বহিষ্কার চান মনোনয়ন প্রত্যাশী আজিজুল হক। অন্যদিকে নিজের বক্তব্যের পক্ষে ব্যাখ্যা দিয়েছেন মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সরকার। তার প্রার্থিতা আমরা বাতিল পূর্বক যাকে ভালো মনে হবে তাকেই করলে আমরা ধন্য হব। আমরা আশাবাদী রংপুর 2 বাংলাদেশ 20 নির্বাচনী এলাকায় আমরা প্রার্থীকে বিজয় লাভ করতে সক্ষম হব। আওয়ামী লীগের লোক যারা ভালো মানুষ তারা আমাকে ভোট দেবে, সেইটা বলছি। একজন আমাকে বলতেছিল এইরকম, কিছু লোক বলতেছে আপনার নাকি নমিনেশন বাতিল হবে, অন্য কেউ পাবে। ওই তখনই বলছি, মানে যারা বলতেছে তাদের মুখে থুতু দেন না কেন? বলেন তারা কি কেন এই কথা বলছে? যারা দল করবে, দলের সিদ্ধান্ত তারা মানবে। আমাকে মনোনয়ন দিয়েছে তারেক রহমান। মোহাম্মদ আলী সরকার একসময় জাতীয় পার্টি থেকে এমপি হয়েছিলেন। 2018 সালে বিএনপির প্রার্থী হয়ে ভোট করে আওয়ামী লীগ প্রার্থীর কাছে হেরে যান। সরকার মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। টাঙ্গাইলের সখীপুরে উপজেলা বিএনপির দলীয় কোন্দলে গত 2 দিনে
পদত্যাগ করেছেন 2 শতাধিক নেতাকর্মী। মঙ্গলবার দুপুর পর্যন্ত পদত্যাগ করেন তারা। পদত্যাগ করা নেতারা জানান, গত 2024-এর 5 আগস্টের পর থেকে নেতাকর্মীদের সাথে স্বেচ্ছাচারিতা করছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল 8 আসনের মনোনীত প্রার্থী আহমেদ আজম খান। সংগঠনকে উপেক্ষা করে ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন তিনি। এদিকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিমউদ্দিন বলেন, দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই পদত্যাগ করেছে। ধানের শীষে জয় নিশ্চিতে তৃণমূল এখন আরও বেশি ঐক্যবদ্ধ বলে দাবি করেন তিনি। কিছু নেতাকর্মীর পদত্যাগ দলে প্রভাব ফেলবে না বলেও জানান। একই মতামত জানিয়েছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। আমাদেরকে মূল্যায়ন করা হয় নাই, মূল্যায়ন করা হয়েছে ওই সব লোককে যারা বিএনপির কমান্ড ছেড়ে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আওয়ামী লীগের যে দোসর ফ্যাসিস্ট আছে তাদেরকে সামনের সারিতে নেতৃত্ব দেওয়ার ব্যবস্থা করেছে, সেজন্য তাদের এই ক্ষোভে থেকে তারা দল থেকে পদত্যাগ করেছে। দীর্ঘদিন পর সখীপুরের এবার আমরা ধানের শীষের মনোনয়ন যাকে দেওয়া হয়েছে অ্যাডভোকেট আহমেদ আজম খান, তিনি একজন পরিচ্ছন্ন মানুষ। তার জয়ের সম্ভাবনা নিশ্চিত হওয়াতেই এই ধরনের একটা ষড়যন্ত্র হচ্ছে। বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলো ঢাকার নাম। বৃদ্ধি পেতে পেতে ঢাকা এখন 3.5 কোটিরও বেশি জনসংখ্যার এক মেগা সিটি। 2050 সালের মধ্যেই দখলে নেবে শীর্ষস্থান, এমনটাই বলছে জাতিসংঘের নতুন প্রতিবেদন। তালিকায় সবচেয়ে জনবহুল শহরের তকমা অর্জন করেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। শুধু তাই নয়, শীর্ষ 10 মেগাসিটির 9টির অবস্থানই এশিয়ায়। জাদুর শহর ঢাকা, উন্নত জীবন আর কাজের সন্ধান, এই দুই আশায় ভর করে প্রতিনিয়তই শহরটিতে পাড়ি জমাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলের লাখো মানুষ। ফলাফল, এক সময়ের শান্তশিষ্ট নগরী আজ 3,66,00,000 বাসিন্দার এক মেগাসিটি। লোকসংখ্যা বিবেচনায় সম্প্রতি বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোর একটি তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ, যার নাম দি ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্ট। এতে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। 2018 সালেও ছিল তালিকার 9 নম্বরে। রিপোর্টে বলা হয় 2050 সালের মধ্যে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরে পরিণত হবে ঢাকা। জনসংখ্যা ছাড়াবে 5 কোটি। রাজধানী কেন্দ্রিক অর্থনীতি, ব্যবসা আর জলবায়ু পরিবর্তনের মতো ফ্যাক্টরগুলোকে দেখানো হয়েছে পেছনের কারণ হিসেবে। এবার বিশ্বের জনবহুল শহরগুলোর মধ্যে শীর্ষস্থান ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার, যেখানে প্রায় 4,19,00,000 মানুষের বসবাস। অথচ 2018 সালে জরিপে ঘনবসতিপূর্ণ শহরটির অবস্থান ছিল 30 নম্বরে। জনসংখ্যা ছিল মাত্র 1,20,00,000। বরাবরের মতোই মেগাসিটির তালিকায় ছিল চীন ও ভারতের কয়েকটি জনবহুল শহর। 3 কোটির বেশি বাসিন্দা নিয়ে র্যাঙ্কিংয়ের চতুর্থ অবস্থানে নয়াদিল্লি, আর 2,25,00,000 জনসংখ্যার কলকাতা রয়েছে 9 নম্বরে। অন্যদিকে চীনের সাংহাই ও গুয়াংজু শহরের অবস্থান তালিকার 5ম ও 6ষ্ঠ স্থানে। দুই শহরেরই জনসংখ্যা প্রায় 3 কোটি ছুঁই। এদিকে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর থেকে তৃতীয় স্থানে নেমেছে জাপানের রাজধানী টোকিও। শহরটির বর্তমান বাসিন্দা 3,34,00,000। শুধু তাই নয়, বিশ্বের 33 মেগাসিটির 19টি এশিয়ার, যার মধ্যে 9টি শীর্ষ 10-এ অবস্থিত। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী মিশরের কায়রো এশিয়ার বাইরের একমাত্র শহর যার অবস্থান এই শীর্ষ 10-এ। অনিক রহমান, যমুনা নিউজ। চানখারপুলে 6 জন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে দ্বিতীয় দিনের জেরা করবেন আসামি পক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 চানখারপুলের মামলার জেরা অনুষ্ঠিত হবে। এই মামলায় এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবার, জুলাই আহত চিকিৎসক, একজন উপদেষ্টা সহ সাক্ষ্য দিয়েছেন 24 জন। তদন্ত কর্মকর্তার জেরা শেষ হলে মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন পর্যায়ে যাবে। এরপর রায়ের দিন ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। মামলায় আসামি 8 জন হলেও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 জন পলাতক, আর গ্রেপ্তার আছেন কনস্টেবল সুজন সহ 4 জন। অপরদিকে সাভারের আশুলিয়ায় 6 জনকে পোড়ানো সহ মোট 7 জন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ হবে 2রা ডিসেম্বর। এই মামলায় এখনো পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 23 জন। এর মধ্যে 23তম সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন রাজসাক্ষী সাবেক এসআই আফজালুল। বিগত দিনে দেশে লুটপাটের মহোৎসব চলেছে। দলীয় বিবেচনায় ব্যাংক বিমা দেয়া হলে
সেই অর্থনীতি টিকে থাকতে পারে না। এ কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, 20-এর অধিক বীমা কোম্পানি টাকা দিতে পারছে না, অথচ গ্রাহক তার পরিবারের অর্থনৈতিক নিরাপত্তার জন্য বীমা করে। দুর্নীতি লুটপাটের কারণে বীমার টাকা ফেরত না পেয়ে পরিবারগুলোর অবস্থা দুর্বিষহ। এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে বীমা ও ব্যাংক খাতে লুটপাট চলতে দেয়া হবে না, আনা হবে বড় ধরনের সংস্কার। আমির খসরু বলেন, আগামীর বাংলাদেশ গড়তে হলে সকলকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। তৎকালীন ফাইন্যান্স মিনিস্টার নিজেই স্বীকার করেছে আমাকে এটা দলীয় বিবেচনায় দিতে হচ্ছে। একটা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যেখানে সমস্ত দেশের আপনার উন্নয়ন জড়িত, অর্থনৈতিক উন্নয়ন জড়িত, সেখানে যদি আপনি দলীয় বিবেচনায় এসব কাজ করেন তাহলে সেই অর্থনীতি তো টিকে থাকতে পারে। ক্ষমতায় আসার আগে রাজনৈতিক দলগুলোকে তাদের নারী পলিসি নিয়ে জবাবদিহিতার আওতায় আসতে হবে, এই মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সকালে রাজধানীর একটি হোটেলে জেন্ডার ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে MJF আয়োজিত জাতীয় সংলাপে এই মন্তব্য করেন উপদেষ্টা। বলেন, রাজনৈতিক দলগুলোর আলাদা নারী শাখা থাকায় নারীরা কখনোই মূলধারায় আসতে পারেন না। অনুষ্ঠানে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনৈতিক ইশতেহারে নারীদের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য কি কি থাকবে তা উল্লেখ থাকতে হবে। জানানো হয়, ডিজিটাল প্ল্যাটফর্মে রিফর্ম ট্র্যাকার অ্যাপ তৈরি হচ্ছে। এতে সব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হচ্ছে কিনা বা কোন পর্যায়ে আছে সেটা নাগরিকরা সরাসরি জানতে পারবেন। আমাদের রাজনৈতিক দলগুলোকে আসলেও জবাবদিহিতার আওতায় আসতে হবে। ক্ষমতার আগে তাদেরকে বলতে হবে তারা তাদের নারী পলিসিটা কি। নির্বাচনী ইস্তাহারে নারীদের সম্বন্ধে কি থাকবে? আমরা যদি একত্রিত হয়ে যদি নারীদের পক্ষে একটা যদি ঘোষণা এবং ইত্যাদি প্রত্যেকটাতে ঢুকাতে পারি প্রত্যেক প্রধান দলে, তাহলে আগামী সরকারের কাছে আমরা চাপ দিতে পারবো এইগুলোকে কেন আপনি দাবি পূরণ করবেন না। রাজধানীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন বিশেষ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত সহকারী অধ্যাপকরা। সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসির সামনে পদোন্নতি বঞ্চিত 26 থেকে 31 বিশেষ ক্যাডারের এসব শিক্ষক মানববন্ধন করেন। অভিযোগ করেন, ক্যাডার সার্ভিস রুলে 5 বছর পর পদোন্নতির বিধান থাকলেও শিক্ষা ক্যাডারদের ক্ষেত্রে তা মানা হচ্ছে না। এ কারণেই অনেক সহকারী অধ্যাপক দীর্ঘ 13 বছর একই পদে কাজ করে যাচ্ছেন। এই বৈষম্য নিরসন করে অবিলম্বে 26 থেকে 31 বিসিএসের যোগ্য শিক্ষকদের পদোন্নতি দেবার জোর দাবি জানান তারা। একই সাথে আগামী রবিবার মাউসির সামনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। 8 থেকে 10 বছর 12 বছর ধরে পদোন্নতি বঞ্চিত, মানে আমরা একই পদে আছি, যেটা ঠিক ক্যাডার সার্ভিস রুলের সাথে যায় না। এবং আমরা এটা বলতে গেলে একটা চরমভাবে আমরা বৈষম্যের শিকার। 26 থেকে 31 বিসিএস যেসব কর্মকর্তা পদোন্নতির জন্য আজকে এখানে দাঁড়িয়েছি, তাদেরকে পদোন্নতি দিলে সরকারের কোনো আর্থিক সংশ্লেষ হয় না, অতিরিক্ত টাকা খরচ করতে হয় না, শুধু পদবিটা চেঞ্জ হয়। মাননীয় সচিব মহোদয় এবং অন্তর্বর্তীকালীন সরকার যারা দায়িত্বে আছেন এবং এই সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে আমরা আহ্বান করছি। লালদিয়া ও পানগাঁও টার্মিনালের ইজারা চুক্তি বাতিল এবং এনসিটি সহ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ বন্ধের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সকাল 10টা থেকে বন্দর নগরীর ইসহাক ডিপো সংলগ্ন টোল প্লাজা, হালিশহর, বড়পোল এবং সল্ট ঘোলা ক্রসিং এর সি মেন্স হোস্টেলের সামনে সড়ক অবরোধ করা হয়। এ সময় চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতারা অভিযোগ করেন, বিদেশিদের কাছে বন্দর তুলে দেওয়ার পায়তারা চলছে। বন্দর পরিচালনায় দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতা থাকলেও আন্তর্জাতিক টেন্ডার ছাড়াই পছন্দের প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হচ্ছে। দেশের সার্বভৌমত্বকেও বিদেশের হাতে তুলে দিয়েছে বলে মন্তব্য করেন আন্দোলনকারীরা। বলেন, অন্তর্বর্তী সরকারের এসব সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। পরে প্রায় 1.5 ঘন্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।
প্রতি বছর যেখানে আমরা দক্ষ হয়ে কাজ করে বন্দরের উন্নতি করছি, সেই ক্ষেত্রে এখন আমার আধুনিক বন্দর যেখানে আমার আধুনিক যন্ত্রপাতি থেকে শুরু করে সবকিছু আছে, যে যন্ত্রের লাইফ লাইন এখন 15 থেকে 18 বছর আছে, সেটাকে কেন আপনি ইনভেস্টের নামে বিদেশির হাতে তুলে দিয়ে আমার দেশের সম্পদকে অন্যদেরকে দিয়ে দিবেন? বিগত আওয়ামী লীগ সরকার অনেক চেষ্টা করেছিল, কিন্তু শ্রমিক কর্মচারীদের আন্দোলনের মুখে এসএসকে তারা দিতে পারে নাই, এবারও তারা দিতে পারবে না। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ডুবে আছে মেহেরপুরের হাজার বিঘা মাঠ। 3 ফসলি জমিগুলো অনাবাদি পড়ে থাকায় বিপাকে পড়েছেন সদর উপজেলার 10 গ্রামের কৃষক। সমস্যা সমাধানে নিমজ্জিত জমি পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন। গণশুনানির মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। তবে ফসল ফলাতে না পেরে ক্ষতি নিয়ে শঙ্কায় চাষিরা। নীল সবুজের মিশেলে অপরূপ এক বিল, তবে নৈসর্গিক এই সৌন্দর্যের সঙ্গে জড়িয়ে আছে কৃষকের চাপা কান্না। প্রায় 1000 বিঘা ফসলি জমি ডুবে আছে পানির নিচে। মেহেরপুর সদর উপজেলার সিংহাটি, বর্ষিবাড়িয়া, পাটকেলপোতা, শিমুলতলা, নতুন দরবেশপুর, দীঘলকান্দি সহ প্রায় 10 গ্রামের মাঠ নিমজ্জিত। প্রতি বর্ষায় টইটুম্বুর হয়ে যায় এসব জমি। সে সময় ধান, পাট সহ বিভিন্ন ফসল চাষ করেন কৃষকরা। শুকনো মৌসুমে পানি সরে গেলে আবাদ হয় সবজি ও রবি শস্য। তবে এবার পানি আটকে থাকায় পড়ে আছে 3 ফসলি জমিগুলো। এটা পাটাপুকুর বিল, এই এলাকায় হাজার হাজার বিঘি জমি। এখানে পানির কারণে কোনো খেতি খামারি কাজ হয় না। হাজার হাজার বিঘে জমি এই মাঠে, এই জমিতে সম্পূর্ণ সব ধান ছিল, সে ধান তো কেউ নিয়ে যাইতে পারল না, মাঠের থেকে কেউই নিয়ে যাইতে পারল না, ধান সব গেল ডুবি। আমরা তামাক করি, ভুটকো করি, পেঁয়াজ করি, রসুন করি, ধান করি, এখন তো কিছুই করতে পারবো না, সব ডুবি তো হারিয়ে গেল। এই যে এখন যে আমরা কি করব বলেন, এখন তো আমাদের তো আর কোনো আবাদ করার আর সুযোগ নেই, এখন তো শুধু পানি। তাহলে আমরা কি করব? চৈত মাস ছাড়া আমাদের মনে করেন যে আর কোনো হবে না, আবাদ হবে না আর কিছু। কৃষকরা বলছেন পানি নিষ্কাশনের পথগুলো খননের অভাবে ভরাট হয়ে আছে। ব্যক্তি মালিকানাধীন কিছু পুকুরের কারণেও পানি বের হতে পারছে না। পরবর্তী আবাদ নিয়ে শঙ্কায় কৃষক। 6 থেকে 7 মাস এখানে কোনো ফসল চাষ করতে পারছে না, জমি হয়ে গেছে এবার এবছরে 1 ফসলও হচ্ছে না। তো এই খাল, এখান থেকে আমাদের একটা খয়রামারি খাল আছে, এই খালটা দিয়ে পানিটা বের হয়ে যেত, কিন্তু এখন কিছু অসাধু লোক তারা তাদের জমির পাশের জমির থেকে সরকারি জমিগুলা পুকুর করে নিয়ে এখন তারা ওই খালটাকে বাধাগ্রস্ত করেছে। এখন আমরা এই যে ভুট্টো আসছে, তামাক আসছে, যে একটা চাষ করবো, সে চাষটা করতে পারছি সব পানিতে লোড। তাহলে আমরা কি খাবো? কারণ আমরা তো এখন মনে করেন এই পানির জন্য খুবই একটা কষ্টের ভিতরে আছি। এই পানিটা যদি বেড়ানো কোনো লাইন করতে পারে সরকার, তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। ডুবে যাওয়া ফসলের মাঠ পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। গণশুনানির মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। পানি উন্নয়ন বোর্ড, এছাড়া সহকারী কমিশনার ভূমি, এছাড়া অন্যান্য দপ্তরগণের সাথে বসে এবং গণশুনানির মাধ্যমে আবার আমরা ইনশাল্লাহ এটা মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠাবো। সাবরিনা লিজা, যমুনা নিউজ। গভীর সাগরে মাছ হারণে গিয়ে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ ভোলার 13 জেলে। উদ্বেগ, উৎকণ্ঠা সহ নানা শঙ্কায় দিন কাটছে পরিবারগুলোর। 5 দিনের মধ্যে ফেরার কথা থাকলেও এখনও মেলেনি কোনো সংবাদ বা সন্ধান। দ্রুত নিখোঁজ জেলেদের খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি স্বজনদের। ভোলার লালমোহন উপজেলার রিপা বেগম গর্ভে অনাগত শিশু, ঘরে রয়েছে আরও 2টি সন্তান। খুশির সময়টুকুও চোখের জল ফেলে কাটছে তার। গভীর সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্বামীর পথ চেয়েই পার হচ্ছে রিপার দিনরাত। আমার স্বামী গত 10 তারিখে মাছ ধরতে সাগরে গেছে, যাওয়ার পরে আমি গেছে 3 দিনের জন্য, দেওয়ার পরে যে 15 দিন আজ কোনো খবর নাই। আমার সংসার কেমনে চলে আমি জানি না। উপজেলার 13 জেলে মাছ শিকারে গিয়ে নিখোঁজ 2 সপ্তাহেরও বেশি সময় ধরে। পরিবারগুলো জানে না একমাত্র উপার্জনক্ষম সেই মানুষগুলো কেমন আছে, কোথায় আছে। কারো ছেলে, কারো স্বামী, আবার কেউ অপেক্ষায় আছেন বাবার বাড়ি ফেরার, কিন্তু না মিলছে সন্ধান, না কোনো সংবাদ। মনার কোনো খোঁজ পাইতে আসি না, কোথায় আছে, কোড়ে রয়েছে, কইতে পারি না। আমার স্বামী বাবা কথা বলতে পারে না, পেটের অভাবে মানুষের তালে পয়রা সাগরে গেছে। আজকে 15 দিন হয়েছে আমার স্বামীর কোনো খোঁজ পাইতেছি না। 5 দিনকার বাজার নিয়ে এসে হ্যাঁ 5 দিন পরে ফিরে আসবে। আজকে 15 দিন হয়ে গেছে, আমার স্বামী আজ যাবে না কাল হবে, এমন কথা আমরা আজকে 15 দিন চাইছি, আমার স্বামী ফিরে আসে না।
উদ্বেগ উৎকণ্ঠায় দিশেহারা জেলে পরিবারগুলো। মনে নানা শঙ্কা উকি দিলেও দৃঢ়ভাবে বিশ্বাস রেখেছেন এখনো জীবিত আছে প্রিয়জন। তাই স্বজনকে খুঁজে পেতে সরকারের প্রতি আকুল আবেদন তাদের। সরকারের কাছে বারবার আমরা সবাই আকুল আবেদন জানাই, যদি তারা সাগরে থেকে থাকে তাহলে যেন তাদেরকে উদ্ধারের জোর প্রস্তুতি নেয়। একটি দাবি যেন সরকার বা প্রশাসন যেভাবে হোক ওনাদেরকে খুব দ্রুতভাবে উদ্ধারের কাজ যেন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শোনালেন আশ্বাসের বাণী। বললেন, নিখোঁজ জেলেদের সন্ধানে সংশ্লিষ্ট দপ্তরগুলো তৎপর রয়েছে। তাদেরকে উদ্ধারের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধার অভিযান পরিচালনা করছে এবং তাদের খোঁজার কার্যক্রম চলমান আছে। এছাড়া তাদের মালিক পক্ষ তাদেরকে অনুসন্ধানের জন্য জাহাজ পাঠিয়েছে মর্মে আমরা সংবাদ পেয়েছি। গত 10 নভেম্বর দুপুরে ফারুক মাঝির নেতৃত্বে ফিশিং বোট নিয়ে গভীর সাগরের উদ্দেশ্যে রওনা হন 13 জেলে। মাছ শিকার শেষে 5 দিন পর তাদের বাড়ি ফেরার কথা ছিল। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। অরুণাচলের মালিকানা দাবি করা নিয়ে ব্যাপক উত্তেজনা চলছে চীন এবং ভারতের মধ্যে। সম্প্রতি অরুণাচলকে নিজেদের ভূখণ্ড জংনান বলে উল্লেখ করে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অবৈধভাবে অঞ্চলটি নিজেদের বলে দাবি করে আসছে ভারত। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে দিল্লি। বিবৃতিতে দিল্লি জানায়, চীন যত প্রচেষ্টাই চালাক না কেন, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ। অরুণাচল প্রদেশ নিয়ে চীন ভারতের বিবাদ দীর্ঘদিনের। সম্প্রতি সাংহাই বিমানবন্দরে ভারতের অরুণাচলের এক নারীকে হেনস্থার ঘটনায় আবার স্পষ্ট হলো এই বিবাদ। ব্রিফিংয়ে সীমান্ত ইস্যু নিয়ে আলোচনার এক পর্যায়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, অরুণাচল চীনেরই অংশ। ভারত অবৈধভাবে এর মালিকানা দাবি করে আসছে বলেও দাবি জানান তিনি। জাননাং চীনের ভূখণ্ডের অংশ। একে ভারতের তথাকথিত অরুণাচল হিসেবে আমরা কখনোই স্বীকৃতি দেব না। অবৈধভাবে একে প্রদেশ বলে দাবি করে আসছে ভারত। স্বভাবতই বেইজিং এর এমন অবস্থানের কঠোর প্রতিবাদ জানিয়েছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। চীন যত চেষ্টাই করুক না কেন, বাস্তবতার কোনো পরিবর্তন হবে না, আর সেটা হলো অরুণাচল ভারতেরই অংশ। এর আগে 2021 সালে অরুণাচলকে কেন্দ্র করে যুদ্ধ উত্তেজনা ছড়ায় চীন ও ভারতের মধ্যে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। 4500 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে ভারত পৌঁছেছে ইথিওপিয়ার অগ্ন্যুৎপাতের ছাই। দিল্লি, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব ও হরিয়ানার উপর দিয়ে এগিয়ে চলেছে চীনের দিকে। ছাই মেঘের প্রভাবে ব্যাপক বিপত্তির মুখে পড়ে ভারতের বিমান চলাচল। বাতিল করা হয় অনেক ফ্লাইট। তবে ছাই মেঘ ট্রপোস্ফিয়ারের উপর থাকায় আবহাওয়া বা বাতাসের গুণগত মানে প্রভাব পড়েনি বলে দাবি নয়াদিল্লির। হর্ন অব আফ্রিকার দেশ ইথিওপিয়ার হাইলি গুবি আগ্নেয়গিরিতে অন্তত 12 বছরের মধ্যে প্রথম অগ্ন্যুৎপাত। মাত্র 2 ঘন্টার লাভা উদ্গীরণের জেরে বিশাল এলাকা ছেয়ে যায় কালো ধোঁয়ায়। 14 কিলোমিটার উপরে উঠে যায় ছাই। আফ্রিকা মহাদেশ ছাড়িয়ে ছাই মেঘ ভেসে চলে এশিয়ার দিকে। লোহিত সাগর থেকে ইয়েমেন, এরপর ওমান হয়ে আরব সাগর পাড়ি দিয়ে মঙ্গলবার ভারতে প্রবেশ করেছে ছাইমেঘ। দিল্লি, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব ও হরিয়ানার উপর দিয়ে মঙ্গলবার রাতে ছাইমেঘ উড়ে যায় চীনের দিকে। নজিরবিহীন এ ঘটনায় বাধার মুখে পড়ে মধ্যপ্রাচ্য ভারত ফ্লাইট চলাচল। দিনের প্রথম ভাগেই আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলিয়ে দিল্লি ও কেরালায় 13টি ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। বিমান ওঠানামায় বিলম্ব হয় মুম্বাইয়ে। इसका इम्पैक्ट यही होता है कि जो एयरक्राफ्ट ট্রপোস্ফিয়ারের ওপরের অংশে কেবল ছাইমেঘের প্রভাব দেখা গেছে 8.5 থেকে 15 কিলোমিটারের মধ্যে। বিমান চলাচল বাধাগ্রস্ত হয়েছে। বিমান সংস্থাগুলোকে নিয়মিত আপডেট জানিয়েছি। গ্রিস থেকে ভারত আসছিলাম, বাহরাইনের ট্রানজিট ছিল। সেখান থেকে আমার ফ্লাইট 2 ঘন্টা দেরিতে ছাড়ে। আমাদের বলা হয় দিল্লির আবহাওয়া অনুকূলে নয়। বুধবার থেকে স্বাভাবিক হয়েছে ভারতের বিমান চলাচল। নয়াদিল্লির দাবি, আবহাওয়া কিংবা বাতাসের গুণমানে ছাই মেঘের কোনো প্রভাব পড়েনি। এরপরও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তারা। ডরথি তাসরিন, যমুনা নিউজ।
উন্মোচন হলো বাংলাদেশ আয়ারল্যান্ড টি-20 সিরিজের ট্রফি। বুধবার বেলা 12টার দিকে দুই দলের অধিনায়কের উপস্থিতিতে উন্মোচন হয় ট্রফি। এরপর প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলে লিটন দাস। কঠিন পরিস্থিতিতে পড়েই সিরিজ জিততে চান টাইগার অধিনায়ক। নিজেদের দিনে সেরাটা দিলে ডোমিনেটিং জয় পাওয়া সম্ভব, এমনটাই মনে করেন লিটন। আগের মতো নেই, আমি এখানেও চাই যে আমরা প্লেয়াররা টাফ সিচুয়েশনে পড়বো, বাট টাফ সিচুয়েশনে পড়ার পর যে জিনিসটা হয়েছে লাস্ট সিরিজে আমরা জিততে পারিনি, বাট এবার চেষ্টা করবো যেন ওখান থেকে টাফ থেকে বের হয়ে যেন ম্যাচগুলো উইন করতে পারি। আমাদের যে টিম আছে, আমাদের যে ক্যাপাবিলিটি আছে, আমরা যদি আমাদের দিনে 100% ক্রিকেট খেলতে পারি অবশ্যই ডমিনেটিং জয় পাওয়া সম্ভব। বাট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 25 বছর পর ঘরের মাঠে সিরিজ হারল ভারত। 408 রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার দেয়া 549 রানের লক্ষ্যে প্রথম ইনিংসে রানও করতে পারেনি ভারত। 140 রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। হ্যান্সি ক্রনিং এর অধীনে 2000 সালে এমন সাফল্যের 25 বছর পর তার সঙ্গে নাম লেখালেন টেম্বা বাভুমা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। ঘরের মাঠে বায়ার লেভারকুসেনের কাছে হার মানল ম্যানচেস্টার সিটি। 2-0 গোলের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে সিটিজেনরা। অপরদিকে হাই ভোল্টেজ ম্যাচে চেলসির কাছে বিধ্বস্ত হয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে 3-0 গোলে হেরেছে 10 জনের বার্সা। এদিকে আজ রাতে মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল বায়ার্ন মিউনিখ ও আর্সেনাল। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।